শহরের কোলাহল থেকে বহু দূরে এক আদিম নিশ্ছিদ্র অরণ্যের গভীরে অভিজিৎ নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করলেন। সন্ধ্যা নামার পর থেকেই তার বিলাসবহুল এসইউভি চাকা গভীর কাদা আর পাথরের খাঁজে এমনভাবে আটকে আছে যে এক চুলও নড়ানো সম্ভব নয়। মোবাইল ফোনে কোনো নেটওয়ার্ক নেই, যেন এই স্থানটি আধুনিক সভ্যতার সমস্ত চিহ্ন মুছে ফেলতে চায়। অভিজিৎ পকেট থেকে ফোনটা বের করে দেখলেন নো সার্ভিস। তার মনটা দমে গেল। কলকাতা থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে অফিসের এক আপাত নিরীহ প্রজেক্টের জন্য তার এই আগমন। ফেরাটা যে এমন দুঃস্বপ্ন হয়ে উঠবে তা তিনি কল্পনাতেও আনেননি। ঘড়িতে রাত প্রায় ১১টা। অরণ্যের বুক চিরে বয়ে আসা বাতাস এখন আর শুধু বাতাস নয়, এক দীর্ঘশ্বাস, এক চাপা কান্নার ফিসফিসানি। এই স্যাঁতস্যাঁতে ভারী বাতাস অভিজিতের বুকের ভেতর এক অজানা ভয় জাগিয়ে তুলছে। ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না, জীবনের ঝুঁকি নিয়ে হলেও এগোতে হবে। অভিজিৎ টর্চ হাতে নিয়ে হাঁটতে শুরু করলেন। তার বিলাসবহুল চামড়ার জুতোয় কাদা লেগে একাকার, আর হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। গ্রামের মানুষ বলেছিল এই রাস্তাটাই সবচেয়ে সোজা এবং সংক্ষিপ্ত, কিন্তু তারা একটি কথাও বলেনি যে এই রাস্তাটি আসলে কিসের। অভিজিৎ নিজের অজান্তেই বিড়বিড় করে বললেন, আর একটু পরেই গ্রামটা পাবো। কিন্তু তার ভেতরকার অবাধ্য মনটা বারবার তাকে থামতে বলছে। পথের দুপাশে শত শত পুরনো গাছ, তাদের জীর্ণ ডালপালাগুলো যেন অন্ধকারে বিকৃত মানুষের হাতের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে তারা তাকে ডাকছে, টেনে নিয়ে যেতে চাইছে কোনো এক অতল গভীরে। হঠাৎ টর্চের আলোয় কিছু একটা চকচক করে উঠল। অভিজিৎ থমকে গেলেন। একটি পকেট ঘড়ি, সোনার কভার, তাতে গভীর ক্ষতচিহ্ন। এটা কি কিছুক্ষণ আগে কেউ ফেলে গেছে, নাকি আরো বহু বছর আগে এখানে কোনো মানুষ হারিয়েছিল? মনের সব সাহস একত্র করে তিনি দ্রুত পা চালালেন। পথ ক্রমশ দুর্গম হয়ে উঠেছে। অবিরাম বর্ষণ পথকে পিচ্ছিল করে তুলেছে, আর অরণ্যের ভেতরকার বিষাক্ত নীরবতা যেন অভিজিতের প্রতিটি পদক্ষেপকে আরও ভারী করে তুলছে। তিনি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, এটা তো শুধু জঙ্গল, আর কিছু নয়। কিন্তু তার যুক্তি মানসিকভাবে ভেঙে পড়ছিল। ঠিক তখনই দূরে একটা আবঝা হলদেটে আলোর রেখা দেখতে পেলেন তিনি। আশায় বুক বাঁধলেন অভিজিৎ। এই অরণ্যের গভীরে কোনো মানুষের অস্তিত্বের সম্ভাবনাও যেন তাকে এক নতুন শক্তি জোগালো। আলো লক্ষ্য করে দ্রুত পা চালালেন তিনি। যত কাছে পৌঁছলেন ততই এক অদ্ভুত ঘ্রাণ তার নাকে এলো। পুরনো ভেজা কাঠ, পচা পাতা আর এক ধরনের মিষ্টি ফুলের গন্ধ, যা এই গভীর রাতে একেবারেই স্বাভাবিক নয়। আলোটা একটা জীর্ণ কুঁড়ে ঘর থেকে আসছে। ঘরের চারপাশে লতানো গাছ এমনভাবে জড়িয়ে আছে যেন পুরো ঘরটাই ধীরে ধীরে প্রকৃতির অংশ হয়ে যাচ্ছে। দেয়ালে পুরু শ্যাওলার স্তর, আর ছাদ থেকে টুপটাপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে। একটি মাত্র লণ্ঠন জ্বলছে, তার ক্ষীণ আলোয় ঘরের দরজাটি আবঝাভাবে দেখা যাচ্ছে। দরজার পাশে লতানো গাছে মানুষের হাতের মতো একটা বিকৃত আকৃতি লক্ষ্য করলেন অভিজিৎ, কিন্তু চোখের ভুল ভেবে দ্রুততা এড়িয়ে গেলেন। হিমশীতল বর্ষার হাওয়া আর ঘন ঘন বিদ্যুতের ঝলকানির মাঝে অভিজিৎ কড়া নাড়লেন। এক চাপা আর্তনাদের মতো শব্দ হলো। কয়েক মুহূর্ত পর দরজাটা খুলে গেল। এক বৃদ্ধা বেরিয়ে এলেন। তার মুখ কুঁচকে গেছে, ত্বকে গভীর বলিরেখা, যা শত বছরের অভিজ্ঞতার ছাপ বহন করছে। চোখ দুটি গভীর শূন্যতায় ভরা, যেন বহু বছর ধরে কোনো কিছু দেখার আগ্রহ তার নেই। অভিজিৎ তার কাছে আশ্রয় চাইলেন। বৃদ্ধা কোনো উত্তর দিলেন না, শুধু নীরবে তাকে ভিতরে আসতে ইশারা করলেন। তার চলাফেরায় কোনো শব্দ নেই, যেন তিনি হাওয়ায় ভাসছেন। ঘরের ভিতরে প্রবেশ করে অভিজিৎ অবাক হলেন। ঘরটি অদ্ভুতভাবে নিস্তব্ধ। কোনো আসবাবপত্র নেই, শুধু মেঝেতে একটা ভাঙা মাদুর পাতা আছে, আর এক কোণে লণ্ঠনটা জ্বলছে। মেঝেতে জমাট বাঁধা রক্তের কালচে দাগ লক্ষ্য করলেন তিনি, কিন্তু তা সম্ভবত লণ্ঠনের আবছা আলোয় চোখের ভুল। আলো আধারিতে ঘরের কোণগুলো যেন আরও রহস্যময় দেখাচ্ছে। অভিজিৎ ভেজা জামাকাপড় নিয়ে কাঁপতে কাঁপতে মাদুরের উপর বসলেন। বৃদ্ধা হঠাৎ ফিসফিস করে বললেন, এই অরণ্যে এই রাতে কোনো মানুষ থাকে না, তুমি সাহস করে এখানে এসেছ? তার কণ্ঠস্বর এত নিচু যে মনে হলো তা বাতাসেই মিশে যাচ্ছে। অভিজিতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি থতমত খেয়ে বললেন, কেন?
কারণ এখানে এক ভয়ানক আত্মা ঘুরে বেড়ায়, বৃদ্ধা বললেন। সে তার শিকারের রক্ত দিয়ে তার ক্ষুধা মেটায়, আর বর্ষার রাতে যখন বিদ্যুৎ চমকায় তখন তার শক্তি সবচেয়ে বেশি থাকে। অভিজিতের হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মন বলতে লাগলো, এসব বাজে কথা, হয়তো ইনি গ্রামের এক কুসংস্কারাচ্ছন্ন বৃদ্ধা। তিনি নিজেকে জোর করে শান্ত করার চেষ্টা করলেন। তখনই তার চোখ পড়ল বৃদ্ধার পায়ের দিকে। লণ্ঠনের আলোয় মেঝেতে তার নিজের স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে, কিন্তু বৃদ্ধার পায়ের কাছে কোনো ছায়া নেই, একটিও নেই। আতঙ্কে অভিজিৎ চিৎকার করে উঠলেন, আপনি কে? বৃদ্ধার মুখটা ধীরে ধীরে বিকৃত হতে লাগলো। তার ত্বকের বলিরেখাগুলো যেন আরো গভীর হলো, আর তার চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল। তিনি বিকটভাবে হাসতে লাগলেন। সেই হাসি যেন হাজার বছরের জমাট অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে। আমি এই বনের আত্মা। অনেকদিন পর একজন সাহসী মানুষ পেলাম, যার রক্তে জীবনের উষ্ণতা এখনো অবশিষ্ট আছে। অভিজিৎ ঘর থেকে বেরোনোর জন্য মরিয়া হয়ে দরজা খুলতে গেলেন, কিন্তু দরজাটা যেন তার নিজের ইচ্ছায় বন্ধ হয়ে গেল। বাইরে তখন বিকট ঝড়, আর ঘরের ভেতরে বৃদ্ধার রূপ ক্রমশ বদলে যাচ্ছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে, যা তাকে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তিতে রূপান্তরিত করছে। তার লম্বা লম্বা নখ, জ্বলন্ত লাল চোখ আর বিকৃত হাসি অভিজিতের সমস্ত সত্তাকে অবশ করে দিল। অভিজিৎ মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলেন। সেই মুহূর্তে এক প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় অভিজিৎ দেখতে পেলেন বৃদ্ধা নেই, তার পরিবর্তে একটি বিকটাকার কালো ছায়ামূর্তি তার দিকে ধেয়ে আসছে। অভিজিৎ প্রাণপণ শক্তিতে দরজাটা খুলে বাইরে ছুটে গেলেন। পিছন ফিরে তাকানোর সাহস তার ছিল না। তিনি শুধু শুনতে পাচ্ছিলেন সেই বিকট হাসির শব্দ, যা এখন আরো তীব্র হয়ে উঠেছে। তিনি দৌড়াতে লাগলেন, ঝড়ের মধ্যে, বর্ষার মধ্যে। তার পিছন পিছন সেই বিকট ছায়ামূর্তি ধাওয়া করছে। তার হাসির শব্দ যেন সমস্ত অরণ্যকে কাঁপিয়ে তুলছে। অবশেষে একসময় তিনি গ্রামের পথ খুঁজে পেলেন, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা গ্রামে ফিরে এলেন। তার শরীর ও মন তখন বিধ্বস্ত। পরদিন সকালে যখন গ্রামের লোকজন তার মুখে সব শুনল, তারা শুধু অবাক হয়ে বলল, ওই কুঁড়েঘরটি অনেক বছর আগে ভেঙে গেছে। সেখানে বহু বছর ধরে কেউ থাকে না। গ্রামের সবথেকে বড় শ্মশান হলো সেই জায়গাতেই। অভিজিৎ আজও জানেন না সেদিন রাতে তিনি কাকে দেখেছিলেন, কিন্তু বর্ষার রাতে যখন বিদ্যুৎ চমকায়, তখন তার কানে সেই ভয়ানক হাসি আজও ভেসে আসে। আর তার মনে হয় সেই রাতের দুঃস্বপ্ন আজও তার পিছু ছাড়েনি।